কাঠামো পরিবর্তনে বাড়বে বর্তমান করদাতাদের আয়কর। বাজেটে এডিপি বাস্তবায়নে অবকাঠামোর চেয়ে মানব সম্পদের গুরুত্ব নিশ্চিত করা হবে জবাবদিহি। সম্ভব হলে প্রকল্প ধরে ধরে ওনারা এটাকে সংক্ষেপে হলেও এটাকে ওনারা পাবলিক করবেন, এক্সপ্লেইন করবেন এবং সেইটার জবাবদিহিতার জন্য রেডি থাকবেন। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে কমেছে বিএসএফ এর পুশিং চেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ, মন্তব্য তথ্য উপদেষ্টার। অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বিষয় তুলে দেওয়ার খবর ভিত্তিহীন। জানালেন শিক্ষামন্ত্রী। চাহিদা অনুযায়ী নতুন বিষয় যুক্ত করতে পর্যালোচনা। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। হামে আজও সিলেট, ময়মনসিংহে 2 জন নিহত। শিশুদের বড় অংশে প্রাণ গেছে টিকা নেওয়ার আগে। ভ্যাকসিনের বয়সসীমা এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স নেদারল্যান্ডসের জয়ে রাতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দলের 9 ফুটবলারের চোট সমস্যা। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা খুনের ঘটনায় মামলায় 2 জন গ্রেফতার। চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে হত্যা, জানালো পুলিশ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা বন্ধের পর মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন সমীকরণ। সন্দেহ সংশয় সত্ত্বেও তেহরান ওয়াশিংটন সমঝোতায় জোর প্রচেষ্টা। বাজেটে শুল্ক কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কর ছাড়ে মনোযোগ দেবার পাশাপাশি খুঁজে বের করা হয়েছে নতুন নতুন খাত। ব্যক্তি কর্মুক্ত আয়সীমা কিছুটা বাড়লেও পরের স্ল্যাবে আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে হার। 60 ধরনের নিত্যপণ্যে উচ্চ কর কমানোর প্রস্তাব করা হতে পারে। এতে কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। ব্যক্তি করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বৃদ্ধি করা হচ্ছে 3,75,000 টাকা। পরের স্ল্যাবে পরবর্তী 3 লাখ টাকা আয়ে 5% পরিবর্তে কর দিতে হবে 10%। কিডনি রোগীদের ডায়ালাসিস ফিল্টারে আগাম কর দিতে হবে না। এতে রোগীদের সাশ্রয় হবে 600 টাকা। সিগারেটের শলাকা প্রতি বৃদ্ধি করা হচ্ছে দাম। স্ট্যাম্পে বসবে কিউআর কোড। রপ্তানিতে বিদ্যমান উৎসে কর কমছে। মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে 22 ধরনের উপকরণে এআইটি কমবে। স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে 10 বছর কর অব্যাহতি দেওয়া হতে পারে। স্বর্ণ ও স্বর্ণালংকার এআইটি কমতে পারে। ইলেকট্রিক গাড়ি আমদানি এবং চার্জিং পোর্ট স্থাপনে প্রত্যাহার হবে এআইটি। শিল্পের কাঁচামাল আমদানিতেও কমতে পারে এআইটি। কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতে কমতে পারে কর। আইসিটি পণ্য, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশনে আয় করমুক্ত হবে। মোবাইল সিমে বাতিল হচ্ছে 300 টাকার কর। কাজু বাদাম, দামি মাছ, দেশি মদ, প্রসাধনীর দাম বাড়তে পারে। মিলছে না আয় ব্যয়ের হিসাব। যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে জীবন ধারণ। স্বল্প আয়ের মানুষদের বেঁচে থাকাই কঠিন। এমন বাস্তবতায় বিশাল বাজেট দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার, যার আকার 9,38,000 কোটি টাকা। স্বাভাবিকভাবেই বড় হয়েছে ঘাটতির অঙ্ক। ধরা হয়েছে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য, যা অর্জন নিয়ে আছে যথেষ্ট সংশয়। বিশ্লেষকরা বলছেন নিম্নবিত্তকে স্বস্তি দেয়াই হবে বাজেটের মূল চ্যালেঞ্জ। রিমন রহমানের রিপোর্ট। শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, নষ্ট হয়েছে কর্মক্ষমতা, স্বামী থেকেও যেন নেই। ছোট্ট সন্তান ধরেছে সংসারের হাল। ব্যয় বাড়লেও সীমিত হয়েছে আয়ের সুযোগ, জন্ম থেকে বস্তিতে বসবাস। কিন্তু এমন দুর্দশা আর দেখেনি এই নারী। জানালেন বাজেটে কি গরিবদের ভাগ্য বদলাবে? গরিব একটু সাহায্য করুক, আর যদি গরিবদের যদি সে সাহায্য করে, যদি দিতে পারে, সে নিজের হাত দিয়ে দেউ। যারা আছে তারা পায়, আর যারা নাই, সর্বহারা, তারা কিছুই পায় না। আমার মতন অনেক মানুষ আছে এখানে গরিব, যা করার মতন না। মূল্যস্ফীতির পারদ এখন ঊর্ধ্বমুখী, অর্থাৎ পণ্য এবং সেবার প্রকৃত দামের চেয়ে 9% বেশি ব্যয় করছে মানুষ। ব্যয়ের চাপে পড়েছে দেশের 4 থেকে 5 কোটি মানুষ। পভার্টির কারণটা কি? মূল কারণ হচ্ছে আমাদের কোভিড সময় থেকেই অর্থনীতি একটা সংকটকাল অতিক্রম করছে। দারিদ্র্য বিমোচন এটা রাতারাতি বিষয় নেই, এটা দুটো কাজ এখানে করণীয়। অর্থনীতির বিকাশটা করা যাবে কিনা সেখানে আপনার একটু উদ্ভাবনী চিন্তা প্রয়োজন, নতুন প্রবৃদ্ধির চালক দরকার। ইচ্ছার কোনো কমতি নেই, তবে অর্থের সীমাবদ্ধতা এক কঠিন বাস্তবতা। এজন্য স্বাদ আছে, সাধ্য নেই অবস্থা।
তারপরও বিশাল বাজেটের পথে নতুন সরকার। ব্যয় বিভাজনে লক্ষ্য করলে দেখা যায় পরিচালন ব্যয়ে ৬৭% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। বাজেট যত বড় করার চিন্তা হচ্ছে ততই বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হতে পারে 2,43,000 কোটি টাকা। যে অর্থটা ব্যয় করা হচ্ছে এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? কারণ যেখানটায় আমাদের রাজস্ব আদায় তো রাতারাতি তো আর রাজস্ব বাড়বে না। ধরা হচ্ছে বড় রাজস্ব আয়ের লক্ষ্য বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্রে আমদানি রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর বা ভ্যাট ও আয়কর এবং ভ্রমণ করে থাকছে নির্ভরতা। বাজেটে ব্যাংক খাত থেকে ধরা হচ্ছে বড় ঋণ লক্ষ্য, যার আকার দাঁড়াতে পারে 1,20,000 কোটি টাকা। বাংলাদেশের কর জিডিপি হার দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন নয়, এটা সারা পৃথিবীতে তলানির দিকে। তার মানে হচ্ছে যে এটার থেকে বেরিয়ে আসতে হবে। অর্থনীতিতে গতি সঞ্চার করা, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো, অর্থাৎ বিনিয়োগ বাড়ানো, উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান তৈরি করা। দরিদ্র মানুষদের সুরক্ষা সহায়তা কর্মসূচি বড় হচ্ছে, তবে দরকার সঠিক নীতি গ্রহণ। নানা সংকটের কারণে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের আয় তেমন বৃদ্ধি পায়নি। পক্ষান্তরে বেড়েছে মূল্যস্ফীতি। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে আগামী বাজেট হবে অন্তর্ভুক্তিমূলক এবং সাধারণ মানুষের জন্য। প্রত্যাশা দেশে স্বস্তি ফিরুক, ভালো থাকুক সব মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। উন্নয়ন বাজেট বাস্তবায়নে নতুন পথে হাঁটতে চায় সরকার, যেখানে নেই মেগা প্রকল্পের ছড়াছড়ি। অবকাঠামোর চেয়ে গুরুত্ব পাবে মানব সম্পদ। মন্ত্রণালয়ের জবাবদিহিতা আদায়ে চালু হবে ডিজিটাল মনিটরিং সিস্টেম। এমন বেশ কিছু পরিবর্তন আসছে নতুন বাজেটে। পরিকল্পনা কমিশন বলছে বিভিন্ন মন্ত্রণালয়কে গতানুগতিক কাজের ধারা থেকে বের করে আনা জরুরি। তৈরি হবে প্রকল্প পরিচালকদের আলাদা পুল। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। দেশে প্রতিনিয়ত বাড়ছে অনুন্নয়ন ও পরিচালন ব্যয়ের চাপ। তাই প্রতি বছর কাগজে কলমে বাজেটের আকার বাড়লেও হোঁচট খায় উন্নয়ন বরাদ্দ। শেষ পর্যন্ত অনেক প্রকল্প শুরু হয়ে শেষই হয় না, বরাদ্দ জোটে না অসংখ্য কর্মসূচির ভাগ্যে। ফলে প্রশ্ন থেকেই যায় বাজেটের গুণগত পরিবর্তন নিয়ে। 20 বছর পর সরকারের দায়িত্ব বিএনপির কাঁধে, তাই আগামী বাজেটে উন্নয়ন প্রকল্প নিয়ে আলাদা কিছু ভাবতে চান নীতি নির্ধারকরা। সেজন্য তৈরি হয়েছে একগুচ্ছ নতুন স্ট্র্যাটেজি। চলতি জুনেই চলমান 314টি প্রকল্প শেষ করার ভাবনা সবার আগে। সেজন্য অর্থ বরাদ্দ হচ্ছে দ্রুত। 80টি প্রকল্প ছেড়ে দেওয়া হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায়। বাড়তি গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তন। প্রকল্প তদারকিতে ব্যবহার হবে ডিজিটাল প্রজেক্ট প্রসেসিং সিস্টেম বা পিপিএস। বিভিন্ন মিনিস্ট্রি বিভিন্ন ধরনের সিমিলার টাইপ অফ প্রজেক্ট চালায়, সেগুলোকে যাতে একটা প্রোগ্রামের আওতায় আনা যায়। আনলে পরে আমাদের যে ফ্রেমওয়ার্কের মধ্যে যে পিলার এবং পিলারের আন্ডার ক্লাস্টার আছে, ক্লাস্টারের মধ্যে ফিট করলে তাহলে দেখা যাবে তাহলে তার রেজাল্ট আউটকামটা আমরা মনিটর করতে পারবো। সরকারের উচ্চমহল থেকে এখন কঠোর নির্দেশনা আছে যে খুব জরুরি না হলে হাই কস্ট কোনো ফাইন্যান্সিং না নেওয়ার জন্য, সেটা দেশি হোক বিদেশি হোক, এবং যে ভ্যালু ফর মানি যাতে এনশিওর হয়, যেটা আমার অর্থমন্ত্রী মহোদয় সবসময় বলছেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যাতে বেশি আসে সেরকম প্রজেক্টগুলোকে সিলেক্ট করা হবে। পরিবর্তন আসে এডিপি বাস্তবায়নের দর্শনেও। অনুমোদিত খাতের বাইরে টাকা খরচ করা যাবে না অন্য কোনো কাজে। পাবলিক মানি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসরণে কঠোর নির্দেশনা পেয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগ। বিদেশি ঋণের প্রকল্পে সরকারের পক্ষ থেকে ম্যাচিং ফান্ড বা সমপরিমাণ অর্থায়ন নিশ্চিতে থাকবে জোরালো চেষ্টা। প্রাক সমীক্ষা ছাড়া নেওয়া যাবে না কোনো বড় প্রকল্প। যতগুলো প্রকল্প ওনারা বাদ দিচ্ছেন, সেই প্রকল্প কোনো না কোনো পার্টির, কোনো না কোনো এমপির কনস্টিটিউয়েন্সিতে কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছিল। সুতরাং তারা দেখবেন যে তাদের ওখানে প্রকল্প বাদ দেওয়া হয়েছে। সুতরাং ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা ওনারা মেথোডোলজি এবং স্বচ্ছতা সম্ভব হলে প্রকল্প ধরে ধরে ওনারা এটাকে সংক্ষেপে হলেও এটাকে ওনারা পাবলিক করবেন, এক্সপ্লেন করবেন এবং সেইটার জবাবদিহিতার জন্য রেডি থাকবেন। কিছুদিন আগে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় চূড়ান্ত হয়েছে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যার চূড়ান্ত অনুমোদন হবে আসছে বাজেট অধিবেশনে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে গত 24 ঘন্টায় সীমান্তগুলোতে নতুন করে আর কোনো পুশিং চেষ্টার খবর পাওয়া যায়নি। লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সীমান্তে যে পুশিন হচ্ছে সেটা ইচ্ছাকৃত নয় বলেই বিশ্বাস করে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ। আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব। পশ্চিমবঙ্গে নতুন সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই ধরনের বিষয় ছিল, তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ডাক্তার জাহিদুর রহমান। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই যে কারো নির্বাচন করার সুযোগ থাকবে। জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলেও নির্বাচন করতে পারবে। সীমান্ত পরিস্থিতির তথ্য আমরা জানবো সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে। তিনি রয়েছেন পঞ্চগড় সীমান্তে। তুহিন, সীমান্তে আজ কেমন পরিস্থিতি আপনি দেখছেন এবং দিল্লি বৈঠকের প্রভাব দেখা যাচ্ছে কিনা সীমান্তে? হ্যাঁ, প্রভাব আমরা দেখতে পাচ্ছি। দিল্লি বৈঠকের প্রভাবের কারণেই সীমান্তে উত্তেজনাটা আজকে নেই, গতকালকেও যতটা ছিল, তবে একটু চাপা উত্তেজনা তো আছেই। থমথমে অবস্থা, সবদিকে কখন কি হয় মানে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, এমন একটি অবস্থায় দুই পক্ষই খুব সতর্কভাবে এই অঞ্চলে টহল দিচ্ছে। আপনারা জানেন যে এই চাঁপাইনবাবগঞ্জের আশপাশের এলাকা প্রায় 74 বর্গ কিলোমিটার এলাকা, 274 কিলোমিটার সীমান্ত এলাকা আছে। সেই সীমান্ত এলাকায় 3টি ব্যাটালিয়ন তারা তাদের মতো করে পরিকল্পনা সাজিয়ে নজরদারি করছেন এবং এই এলাকাটি একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই এলাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে যে ঘন চা বাগান, ঘন জঙ্গল, নদী, খাল ইত্যাদি তো আছেই। তাছাড়াও বেশ কিছু এলাকা আছে যেখানে কাঁটাতারের বেড়া নেই ভারতীয় অংশে। সেই অংশগুলো থেকে এই ভৌগোলিক অঞ্চলের কারণেই, ঝোপ জঙ্গলের কারণে যে কোনো দিক দিয়ে এরকম পুশিনের চেষ্টা হতে পারে, এরকম তথ্য কিন্তু আছে। এখানকার যারা গোয়েন্দা তথ্য নিচ্ছেন তাদের কাছে আছে, বিজিবির কাছে আছে। এলাকাবাসীও তারা সন্দেহ করছেন যে কোনো সময়, কারণ এই বৃষ্টিপ্রবণ এলাকা বলা হয় এই তেঁতুলিয়া অঞ্চলকে। এই যখন বৃষ্টি হবে, ঝুম বৃষ্টি বলা হয় স্থানীয়ভাবে, সেই বৃষ্টি এলাকায় কিন্তু হঠাৎ করেই যদি লোকজন ঢুকে পড়ে সেক্ষেত্রে তাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে যায়। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য স্থানীয় বিজিবি স্থানীয় মানুষকে নিয়ে যে ধরনের একটি পরিকল্পনা সাজিয়েছে তাতে মনে হচ্ছে যে খুব শক্ত অবস্থানে এবং ভালো অবস্থায় আছে। এলাকাবাসীও মোটামুটি আশ্বস্ত যে এভাবে যদি চলে তাহলে কোনোভাবেই বেআইনিভাবে ভারতের পক্ষ থেকে কোনো রকম লোকজন এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা হবে না, সেদিক থেকে এলাকাবাসী আশ্বস্ত। তুহিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 10টি প্রকল্প অনুমোদন হয়েছে। অনুমোদিত 10টি প্রকল্প হলো বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প, আনোয়ারা বাঁশখালী টইটং পেকুয়া বদরখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রকল্প। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশের 33টি জেলায় সার্কিট হাউস এবং জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও এর লিফট সংযোজন প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে শেষ হয়েছে একনেক সভা। এই বিষয়ে আরো তথ্য জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, একনেকে আজ যেসব প্রকল্প অনুমোদন দেয়া হলো সে সম্পর্কে একটু বিস্তারিত করে জানাবেন এবং কত টাকা খরচ হবে এসব প্রকল্প বাস্তবায়নে? দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করতে চাই মারফি। মূলত 10টি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৩,৮৯০ কোটি টাকা, অর্থাৎ ৩,৮৯০ কোটি টাকা ব্যয় এই 10টি প্রকল্প একনেক আছে সভায় অনুমোদন হয়েছে। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে একনেকে সকাল থেকে যেটি সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল মূলত চীনা অর্থনৈতিক অঞ্চল, যেটি অনুমোদন পায়নি। মূলত সরকারের পক্ষ থেকে 2016 সালে তৎকালীন সরকারের সঙ্গে চীনা সরকারের একটি চুক্তি ছিল যে চট্টগ্রাম আনোয়ারায় 800 একর জমির উপর চীনা অর্থনৈতিক অঞ্চলের
আর একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, সেটির আজকে অনুমোদন হওয়ার কথা ছিল, সেটি উত্থাপিত হলো, সেটি অনুমোদন পায়নি। সম্ভবত সেটি বলা হচ্ছে সরকার তরফ থেকে অফ দ্য রেকর্ডে, সেটি বাজেট স্বল্পতার কারণে। প্রধানমন্ত্রী আসন্ন চীন সফরের আগে এটি অনুমোদন হওয়ার এক ধরনের সম্ভাবনা ছিল বলে আজকে উত্থাপিত হয়েছে। এর বাইরে যে 10টি প্রকল্প অনুমোদন হয়েছে, যেটি আপনি বলছিলেন যে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে বরিশাল সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগর ভবন নির্মাণ প্রকল্প, রয়েছে আনোয়ারা বাঁশখালী টয়টং পেকুয়া চকরিয়ার যেই আঞ্চলিক মহাসড়ক, সেটির একটি প্রকল্প পাশ হয়েছে। বাংলাদেশের 33টি সার্কিট হাউসের ও জেলা প্রশাসক কার্যালয়ের লিফট সংযোজনের একটি প্রকল্প পাশ হয়েছে। বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প 2-এর সেটি পাশ হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সিএমএইচ-এর ক্যান্সার সেন্টার নির্মাণের প্রকল্পটিও পাশ হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সেটি পাশ হয়েছে। এছাড়া বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বর্ধন প্রথম সংসদীয় যে প্রকল্প ছিল সেটি পাশ হয়েছে। এর বাহিরে যদি আপনাকে বলি যে ভূমি মন্ত্রণালয়ের একটি প্রকল্প, অর্থাৎ সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, সেটিও পাশ হয়েছে। মূলত আজকে 12টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে 10টি পাশ হয়েছে, তার মধ্যে 2টি পাশ হয়নি। যেগুলো উত্থাপিত হয়েছে সেগুলো পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকার তরফ থেকে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী কথা বলছিলেন, তারা বলছেন তাদের যে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তিনি জানাননি, তবে একটি খবর তিনি নিশ্চিত করেছেন, অনার্স কোর্স থেকে বাংলা দর্শন ইতিহাস বাদ দেওয়ার যে গুজব ফেসবুকে ছড়িয়ে পড়েছিল সেটি তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মারফি। আরিফিন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানি 16 জুন ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল শুনানি শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান। সংক্ষিপ্ত শুনানি শেষে হাইকোর্টের রায় স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে। রায় স্থগিত না হলে প্রশাসনিক জটিলতা হতো, এমনটাও জানান তিনি। এর আগে 7 এপ্রিল হাইকোর্ট 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। পরে 21 মে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। অনার্স কোর্সে বাংলা, ইতিহাস ও দর্শন সহ কোনো বিষয় বাতিল হচ্ছে না। এ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয় একনেক সভা শেষে বিষয়টি জানান তিনি। বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নেয়া প্রকল্প নিয়ে একনেকে আলোচনা হয়েছে। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কিভাবে হবে, সেগুলি নিয়ে আলোচনা। বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। হাম ও উপসর্গে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গে প্রাণ গেছে 67 জনের। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 48 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 258 জন রোগী। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহেও মৃত্যু হয়েছে 1 জনের। 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 36 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালেও। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। টিকা না পাওয়া শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে হাম। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের 47টি মৃত্যু তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে হামে মারা যাওয়া 61% শিশুর মৃত্যু হয়েছে টিকা নেয়ার বয়স হওয়ার আগে, আর যাদের বয়স হয়েছে তারাও নানা কারণে টিকা পায়নি। হাসান মিসবার প্রতিবেদন। আলতো পায়ে সবে হাঁটা শুরু, তখনই যেন সেই পায়ে বেড়ি পড়ায় এক ভাইরাস টেনে নিয়ে যায় হাসপাতালের 4 দেয়ালের ভেতর। 4 দিনের মাথায় মৃত্যু হয় জুবাইরের। এর 1 সপ্তাহ পর হামের টিকা দিতে ফোন করেন এক স্বাস্থ্যকর্মী, কারণ এর আগে টিকা না থাকায় ফেরত দেয়া হয় জুবাইরকে। ওষুধ নাই,
বিধায় আমরা পরে আর যাই নাই। তো 9 মাসের টিকাও নেওয়া হয় নাই, 15 মাসের টিকাও নেওয়া হয় নাই, মানে হামের টিকা যেটা ওইটাই নেওয়া হয় নাই। টিকা দেয় বাসায় বাসায় আইসা দেওয়া যায় না, ওই উনি ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছিল যে জুবাইরের 9 মাসের টিকাটা নিত। তো আমরা বলছি যে জুবাইর তো আর নাই। হামে মারা যাওয়া অনেক শিশুর গল্পই এমন। টিকা নিতে গেলে ফেরত দেয়া হয়েছে। কোনো শিশুর অসুস্থতা থাকায় টিকা নিতে পারেনি, পরে আর সেই টিকা নেওয়া হয়নি। মৃত্যুতে চুকাতে হয় যার মূল্য। আমার সবসময় দুঃখবোধ হয়, আমার মনে হয় যে যদি হামের টিকাটা দেওয়া ঠিক থাকতো, আমার সন্তান কোনোদিন এভাবে চলে যেত না। যে খোঁজটা আপনারা এখন নিচ্ছেন না, সে খোঁজটা যদি যখন টিকাগুলো আসে না তখন যদি একটু খোঁজগুলা নিতেন না, আজকে আমাদের সন্তানগুলা আমাদের কোল ছাড়া হয় না ভাইয়া। যখন আমরা মাসে পর মাস গেছি ওনাদের কাছে, তখন বলছে টিকা আসে নাই। তখন যদি টিকাগুলো দেওয়া হতো, আজকে আমাদের সন্তান আমাদের কোলে থাকতো। এতটুকু বাচ্চাকে কবরে যাওয়ার কথা ভাইয়া, কোন মা কি পারে সেগুলো মানতে? চোখের সামনে তার বাচ্চাটা আইসিইউ থেকে মারা যায়। টিকা দিতে 1 বার 2 বার 3 বার গেছি, অর্থাৎ 2-3 মাস পর এরকম গেছি, কিন্তু যাওয়ার পরে আমরা টিকা দিতেই পারলাম না এক পর্যায়ে। তো এর মধ্যে তো আবার এই হামের প্রকোপ বেড়ে গেল, আমাদের বাচ্চা আক্রান্ত হলো এবং আমার বাচ্চাটা আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই কারণের উপরে। এবছর হামে প্রথম মৃত্যু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে 47 জন। তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে 29 জনের টিকা নেয়ার বয়সই হয়নি। বয়স হলেও টিকা পায়নি 13 জন, আর 1 ডোজ করে পেয়েছে 2 জন। 1 মাসের শিশুও মারা গেছে হামে। মায়েরা তো প্রথম দিকে কেউ বুঝতেই পারে না যে এটা হাম হইতে পারে। তারা মনে করেছে সিজনাল জ্বর বা শীতের পরে গরমটার থেকে জ্বরটা আসছে, বুঝতে পারে না। যার ফলে এই ডাক্তার সেই ডাক্তার, গ্রামের ওগুলা করে এত বেশি খারাপ করে ফেললো যে একদম কাশিটা খুব বেশি হয়ে গেল। কাশির থেকে নিউমোনিয়া হয়ে বাচ্চা অতিরিক্ত খারাপ হয়ে মারা গেল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে হামে মৃত্যুর 51 ভাগ 9 মাস বয়সের আগেই, আর 44 ভাগের মৃত্যু হয়েছে 9 মাস থেকে 4 বছরের মধ্যে। মারা যাওয়া অনেকেই অপুষ্টির শিকার এবং আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। 2 ডোজ টিকা পাওয়া কোনো শিশুর হামে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। মায়ের আন্ডার নিউট্রিশন, বাচ্চার আন্ডার নিউট্রিশন, বাচ্চার ব্রেস্ট ফিডিং এর অভাব, এই সবগুলো মিলিয়ে কিন্তু আসলে একটা বাচ্চার ইমিউনিটি গ্রো করে। তো আমাদের এই যে সমাসের আগেই যে প্রোটেকশনটা আমরা গ্যারান্টেড ধরে নিচ্ছি, এটা তো গ্যারান্টেড না। এটা তো নির্ভর করছে সে ব্রেস্ট ফিডিং পাচ্ছে কিনা এবং সেই ব্রেস্ট ফিডিংয়ে যথেষ্ট নিউট্রিশন রয়েছে কিনা। তো এই জন্য আন্ডার এইজ চিলড্রেন আক্রান্ত হওয়াতে অবাক হওয়ার কিছু নেই। দেশে হামের টিকা দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। টিকা দেয়ার বয়স এগিয়ে আনা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এমপিদের ব্যক্তিগত সহকারীরা গণতন্ত্রের প্রতীক, সংসদকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলার গুরু দায়িত্ব তাদের উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই মন্তব্য করেন তিনি। এ সময় বাজেট নিয়ে পরিষ্কার ধারণা রাখতে সহকারীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, উন্নয়ন ব্যয়, রাজস্ব ব্যয়ের মতো বিষয়ে সহকারীদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সংসদ সদস্যদের সৎ বুদ্ধি দেওয়ার পরামর্শ দেন তিনি সহকারীদের। বলেন, সংসদ সদস্যদের সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব তাদের। এলাকার মানুষদের কি করণীয় সেটি জানার ব্যাপারেও জোর দেন চিফ হুইপ। বিরোধী দলীয় এমপি সহকারীদের বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার দায়িত্ব তাদের। সংসদ সঠিকভাবে চললে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ভালো পথে চলুন। আপনি কি এমপি হিসেবে অনেক লোকের সাথে কথা বলবেন, আপনারা যে এসে বলেন স্যার এটা তো করা যায় না, অমনি স্যারে করবে না, স্যার এটা করা উচিত, অমনি স্যারে করে। এটার পরে 90% ক্ষেত্রে হয় বা 70% ক্ষেত্রে হয়তো নিজের এই বিষয়ে খারাপ। আপনারা সেইটা গাইড করেন। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সচিবালয়ে ব্রিফ চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। স্পষ্ট জানিয়ে দিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তার নির্দেশে জনগণের অর্থের অপচয় বা কোনো রকমের অনিয়ম বরদাস্ত করবেন না। ফলে সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি। আমাদের সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে, যেখানে অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারী মানসিকতার কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে এই আপোষহীন অবস্থান
এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার এই ত্যাগের অনুপ্রেরণা আমরা পেয়েছি আমাদের নেতা, দেশের কোটি তরুণ স্পন্দন, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব থেকে। তিনি আমাদের স্পষ্ট শিখিয়েছেন যে কোনো মূল্যে জনগণের আমানত রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণে নিয়োজিত করতে হবে। তারই নির্দেশনায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দিন রাত নিরলসভাবে কাজ করে গেছে এই ফিফার বিষয়ে। এর ধারাবাহিকতায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সাথে আলোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি জনাব তাবিত আউয়াল সাহেবকে যুক্ত করি। দিনের পর দিন ম্যারাথন মিটিং, জটিল আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। এটি স্বৈরাচারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততা এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার এক বিশাল বিজয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি আপনাদের সামনে অত্যন্ত আবেগের সাথে এবং আনন্দের সাথে একটি খবর দিচ্ছি। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সচিবালয় ব্রিফ চলছিল, আমরা তখন সেখানেই ছিলাম। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দুই ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও নেদারল্যান্ডস। মাইকেল ওলিসের হ্যাট্রিকে ফরাসিরা 3-1 গোলে হারিয়েছে নর্থ আয়ারল্যান্ডকে। আর উজবেকিস্তানের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে ডাচরা। নর্থ আয়ারল্যান্ডের বিপক্ষে 4-2-3-1 ফরমেশনে এমবাপ্পে, ডেম্বেলে, ডেজিরে দুয়ের মতো তারকাদের নিয়ে আক্রমণ সাজান ফ্রান্সের কোচ দেমশস। তবে সবাইকে ছাড়িয়ে আলোটা কেড়ে নেন দুর্দান্ত মৌসুম পার করা মাইকেল ওলিসে। ম্যাচের 43 মিনিটে ওলিসের গোলে লিড নেয় ফরাসিরা। 49 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন মিউনিখে খেলা এই রাইট উইঙ্গার। তবে 64 মিনিটে 1 গোল শোধ দেন নর্থ আয়ারল্যান্ডের প্যাট্রিক ক্যালি। কিন্তু ওলিসে ম্যাজিক তখনও বাকি। 75 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করে ফ্রান্সের 3-1 গোলে জয় নিশ্চিত করেন তিনি। 17 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ কাল মাঠে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান হারে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায়। ইনজুরির কারণে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে মাঠে নামা না হলেও এই ম্যাচে মেসি খেলবেন নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। তবে ঠিক কত মিনিট খেলবেন মেসি তার নিশ্চয়তা দিতে পারেননি আর্জেন্টাইন কোচ। ইনজুরির কারণে নিশ্চিতভাবে এই ম্যাচ মিস করবেন এমিলিয়ানো মার্টিনেস ও গঞ্জালো মন্তিয়াল। তবে স্বস্তির খবর, ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা ক্রিস্টিয়ান রোমেরো ফিরলে পরের শুরু একাদশে। ফিট হবার পর পথে থাকা নিকোলাস গোনাসাসের ও হুলিয়াস আলভারেসের। বিশ্বকাপ মিশন শুরুর আগে ইনজুরির কারণে কিছুটা অস্বস্তি বিরাজ করছে আর্জেন্টিনা শিবিরে। ছোট বড় মিলে দলের 9 ফুটবলারের আছে চোট সমস্যা, বলছে আর্জেন্টিনার সবচেয়ে বড় স্পোর্টস পোর্টাল টিওয়াইসি। মেসি, মার্টিনেস, মোলিনা, পারাদেস, আলভারেসের চোট প্রায় সেরে গেছে। তবে রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়ালের মাসের ইনজুরি বেশ গুরুতর। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা এখন ডেরা বেঁধেছে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে। নিয়মিত স্কোয়াড নিয়ে অনুশীলন সারছেন হেড কোচ লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনার শিবিরে একটা চাপা অস্বস্তি কাজ করছে, আর সেটা হলো ইনজুরি সমস্যা। মেসি, মার্টিনেস থেকে শুরু করে স্কোয়াডের 9 ফুটবলারের আছে ইনজুরির সমস্যা, যা কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে স্কালোনিকে, বলছে আর্জেন্টিনার সবচেয়ে বড় স্পোর্টস পোর্টাল টিওয়াইসি। মিডফিল্ডার লিয়েন্দ্রো পারাদেসেরও আছে ইনজুরির সমস্যা। কোপা লিবার্তাদোরেস থেকে বোকা জুনিয়র্সের বিদায়ের পর জানা যায় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই মিডফিল্ডার। তবে দলের চিকিৎসকরা আত্মবিশ্বাসী, প্রায় সেরেই উঠেছেন নাকি পারাদেস। এমিলিয়ানো মার্টিনেস হন্ডুরাসের পর মিস করতে যাচ্ছেন আইসল্যান্ডের বিপক্ষে বুধবারের প্রস্তুতি ম্যাচও।
তবে দিবুর বাম হাতের একটি আঙ্গুলের ছোট ফাটল এখনও সেরে ওঠেনি পুরোপুরি। অনুশীলনে ফিটনেস আর বল নিয়ে কাজ করলেও এখনও গ্লাভস হাতে ট্রেনিং করছেন না মার্টিনেস। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়াল আরেকটি দুশ্চিন্তার নাম। মাত্র 15 দিন আগে রিভার প্লেটের জার্সি গায়ে গ্রেড 2 এর পেশির চোটে পড়েছেন মন্তিয়াল। এই ডিফেন্ডারের চোট নিয়ে শঙ্কা থাকায় তার বিকল্প হিসেবে অগাস্টিন জিয়াই আর নিকোলাস কাপালদোকে ক্যানসাসে ইতিমধ্যেই নিয়ে এসেছে স্কালোনি। অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা আরেক রাইট ব্যাক নোহুয়েল মলিনারও ইনজুরি সমস্যা আছে, তবে চিকিৎসকরা বলছেন বিশ্বকাপের প্রথম নয়তো দ্বিতীয় ম্যাচ থেকে মলিনাকে পাওয়া যাবে নিশ্চিত। সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোর অবস্থা কিছুটা ভালো। টটেনহামের এই ডিফেন্ডারের হাঁটুর ল্যাটারাল লিগামেন্টের চোট থাকলেও এখন তিনি প্রায় পুরোপুরি সুস্থ। তবে তরুণ উইঙ্গার নিকো পাস, স্ট্রাইকার হুলিয়ান আলভারেস ও মিডফিল্ডার থিয়াগো আলমাদার হালকা চোট ছিল। এই তিনজনই প্রায় শতভাগ ফিটনেসের খুব কাছাকাছি বলছেন দলের চিকিৎসকরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। কুমিল্লার বুড়িরচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে থানায় নিচ্ছিল হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা উল্টে চালক আহত হয়। এতে আশেপাশে থাকা অটোরিকশা চালকরা হাইওয়ে পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রাজধানীতে ফুটপাতের দোকানে চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে নিহতের স্বজনদের দাবি, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে এই হত্যাকাণ্ড। রাজধানীর মৌচাকে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সোমবার রাত 8টার দিকে মৌচাক আনারকুলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। সারা জীবন জেলের ভিতরে খালি গেছি আর আইছি কষ্ট করতে করতে। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আনারকুলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে বিল্লালের ভাগিনা মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা বিল্লালকে ডেকে আনেন। এরপর আনারকুলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশ বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। 4-5 জন মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুরিটা দিয়ে পালমাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। শরীরের কোথাও আঘাত করা হয় নাই, মারার জন্য, মৃত্যু নিশ্চিতের জন্য একবারে হাড়ের উপর আঘাত করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মামলা আমরা বিটল পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব। আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর। এই ঘটনায় যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত এবং অভিযুক্ত বাবুকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 3 সেপ্টেম্বর একটি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগে দল থেকে বহিষ্কার ও গ্রেফতার হন নিহত বিল্লাল হোসেন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রিয়াজুল ইসলাম ও আলামিন মাহির নামে 2 জনকে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ। হত্যার ঘটনায় রমনা থানায় মামলা করেছে নিহতের পরিবার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া এন.এম. নাসিরউদ্দিন এই তথ্য জানান। প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানায় ফুটপাতের দোকানে চাঁদা নিয়ে বিরোধ ছিল। স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। সমস্ত প্রাপ্ত তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে রিয়াজুল ইসলাম এবং আরেকজন হচ্ছে আল আমিন মাহিন। এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। লালমনিরহাটে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের বাবা। গতরাতে আদিতমারি উপজেলার সারপুকুর বাজারে এই ঘটনা ঘটে। নিহতের নাম লিয়াকত আলী লাদেন। স্থানীয়রা জানায় কয়েকদিন আগে লাদেন রাব্বি সহ কয়েকজন বাজারে আড্ডা দিচ্ছিল। এ সময় লাদেনকে নেশাখোর বলে রাব্বি। এ নিয়ে 2 জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাব্বিকে থাপ্পড় দেয় লাদেন।
পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়। নিহতের স্বজনদের অভিযোগ, গতরাতে বাজারে যাওয়ার সময় লাদেনের উপর হামলা চালায় রাব্বির বড় ভাই। ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম করে। আহত অবস্থায় হাসপাতালে নিলে লাদেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় নিহতের স্বজন প্রতিবেশীরা। মানিকগঞ্জের ঘিওরে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ মামলার 3 দিন পেরোলেও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ জানায়, গেল শনিবার স্বামীর সাথে বাবার বাড়ি দৌলতপুর থেকে স্বামীর বাড়ি পাবনা যাচ্ছিল ওই গৃহবধূ। রাত 8:30টার দিকে ঘিওরের ছোট নীলুয়া গ্রামে পৌঁছালে 5 থেকে 6 জন যুবক তাদের রাস্তা আটকায়। এরপর স্বামীকে কথার ছলে আটকে রেখে ওই গৃহবধূকে পাশের পাট খেতে নিয়ে পাশবিক নির্যাতন করে তারা। এই ঘটনায় পরদিন মোহাম্মদ সাগর নামে একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5 থেকে 6 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে এখনো সই করেননি বিচারক। বিচারকের সই শেষে মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানোর কথা রয়েছে আজ। এর আগে রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময়ে সোমবার আসামি সোহেল ও স্বপ্নাকে কনডেম সেলে নেওয়া হয়। গত 1 জুন আলোচিত এই মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরদিন 2রা জুন এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর ওই দিনই মামলার 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এছাড়া 3রা জুন আত্মপক্ষ সমর্থনে শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। 4 কর্মদিবসে বিচার কাজ সম্পন্ন হয় এই মামলার। বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন। মঙ্গলবার সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে নির্বাচনী পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি বার্তার কারণে এবার ইরানে বড় হামলার পরিকল্পনা থেকে পিছিয়েছে ইসরায়েল। এমন তথ্য জানিয়েছে 2 দেশের একাধিক গণমাধ্যম। কথা না মানলে একা হয়ে পড়তে হবে নেতানিয়াহুকে। ট্রাম্পের এমন হুমকি লাগাম টেনেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। আবারও ফোন কলে বিবাদ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তেল আবিবের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী চ্যানেল 12। প্রতিবেদন বলছে, ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছিলেন ট্রাম্প। এক পর্যায়ে মেনেও নিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তীতে প্রতিরক্ষা বিভাগের সাথে আলোচনার পর করেন সিদ্ধান্ত বদল। আর সে পরিকল্পনার কথা মার্কিন প্রশাসনকে জানানো হয় শেষ মুহূর্তে। ততক্ষণে ইরান অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে ইসরায়েলের ফাইটার জেট। যদিও হামলার পরিধি কিংবা সময়সীমা খুব বড় ছিল না। এরই মধ্যে আবার নেতানিয়াহুর প্রতি কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, সতর্ক না হলে একা হয়ে পড়তে হবে তেল আবিবকে। নিজের রাস্তা খুঁজে নিতে হবে নিজেকেই। নেতানিয়াহুর লাগাম টানতে মধ্যপ্রাচ্যের আরও 5টি দেশও অনুরোধ করেছিল ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন এ কথা। এছাড়া ইরানের সাথে চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই নেতানিয়াহুর সামনে, এমন কথাও বলেছেন ট্রাম্প। ট্রাম্পের হুমকি ইসরায়েলের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অবশ্য সন্দিহান বিশ্লেষকরা। অনেকেই বলছেন, তেল আবিবকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের সুরক্ষায় তৎপরতা বন্ধ না করে
কেবল কড়া বার্তায় মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। এর আগে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গালাগালও করেছিলেন ট্রাম্প, যা উপেক্ষা করেই আগ্রাসন চালিয়ে গেছেন নেতানিয়াহু। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান ইসরায়েল সংঘাত আপাতত থেমেছে। যুদ্ধবিরতির পর আবারও সামনে এসেছে বহুদিনের অচল অবস্থায় থাকা ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। ওয়াশিংটন বলছে সমঝোতা খুব কাছাকাছি। তেহরানও দরজা পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু অবিশ্বাস, জব্দকৃত সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে এখনও রয়ে গেছে বড় বাধা। তাহলে কি সত্যি হতে যাচ্ছে নতুন কোনো চুক্তি, নাকি যুদ্ধবিরতির আড়ালে কূটনৈতিক লড়াই আরও জটিল হচ্ছে? ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের পর যুদ্ধক্ষেত্রে অস্ত্র কিছুটা নীরব। তবে এই পরিস্থিতিতে তেহরান ওয়াশিংটন সমঝোতা ইস্যুতে কূটনীতির ময়দানে চলছে নতুন লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আলোচনা চলছে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই এর অগ্রগতি স্পষ্ট হতে পারে। যুক্তরাষ্ট্রের কৌশল সফল হচ্ছে এবং খুব শিগগিরই পূর্ণ বিজয় ঘোষণা করা সম্ভব হবে, এমন দাবিও ট্রাম্পের। ইরানের সাথে আমাদের আলোচনা চলছে। আশা করি 2-1 দিনের মধ্যেই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারব। হরমুজে আমরা কঠোর অবস্থানেই থাকব। আমাদের আড়ালে সেখান দিয়ে কোনো কিছুই যেতে দেয়া হবে না। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসও আশাবাদী। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান আলোচনার টেবিলে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে। এ অবস্থা সমঝোতা হলে সেটি হবে মার্কিন জনগণের জন্য বড় অর্জন, শুধু ওয়াশিংটনই নয়। মধ্যস্থতাকারী পাকিস্তানও ইতিবাচক সমঝোতা ইস্যুতে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন, আলোচনার চূড়ান্ত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে দুপক্ষই। সাম্প্রতিক যে সংঘাত হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব পক্ষই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আশাবাদী হলেও সংশয় সন্দেহ এখনও পুরোপুরি দূর করতে পারেনি ইরান। তেহরান বলছে, শান্তি আলোচনা ইরানের কাছে যুদ্ধেরই আরেকটি অংশ। এ অবস্থায় কোনো স্থায়ী সমঝোতার জন্য জব্দ করা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে। এই সংকটের কারণ হলো যুক্তরাষ্ট্রের শর্ত ভঙ্গ করা। তাদের প্রতিটি পদক্ষেপই বলে দেয় যুক্তরাষ্ট্র সমঝোতা কিংবা আলোচনা কোনোটাতেই আগ্রহী। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাবনা বাস্তব হলেও তা এখনও নিশ্চিত নয়। আগামী কয়েকদিনের আলোচনায় ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্য নতুন এক কূটনৈতিক অধ্যায় প্রবেশ করবে, নাকি আবারও ফিরে যাবে সংঘাতের পুরনো চক্রে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।